হৃদ মায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৯। বেডসাইডে বসা আমি। আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও আমি ছিলাম নাজেহায় কন্দনরতন অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরও ঘণ্টাখানিক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া ৩ জনই ছিল। কিন্তু ইমার্জেন্সি রুমের এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়ানো, আর আমি বেডে বসা অবস্থায় ২ হাতে জুয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরের সে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরে এলাম, তখন থেকে হৃদ খান বা তার লোকদের দেখা পাইনি আমি। হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ করেনি, তাই আসেনি। এমনিতেও কোনো এক মনস্তান্ত্রিক কারণে প্রথম থেকে হৃদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকা রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততায় রূপ নিল। তার কারণ অবশ্য আমাকে করা হৃদ খানের অমানবিক আচরণকে দায়ী করা যায়। তার দৌলতে আজ আমি রাজনৈতিককে ঘিরে আমার ধারণা বদলালো। মনে ভীষণভাবে বাড়ি খেল, যারা রাজনৈতিক করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসেবে দাঁড় করানো যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপদে দিনে দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতে তার বিবেকে বাঁধে না। নম্রতা ভদ্রতা বলতে কোনো শব্দই নেই হৃদ খানের মাঝে। বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন, নিচু স্তরের মনুষ্যত্বা, যাদের সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয়, বরং অপছন্দের তালিকার লিস্টে প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল আমার সাথে যতই খারাপটাই হচ্ছে না কেন, তার সব কিছুর পেছনে দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করে আমার জীবনে চলে আসলো। তারপর থেকেই আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুলল, আর এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে এই হৃদ খানের আগমন আর চাই না আমার জীবনে। আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চাই, ভীষণ করে চাই। আমার দীর্ঘ মনস্তান্ত্রিক ধ্যান ভাঙল হঠাৎই বয়স্ক নার্সের গম্ভীর কথায়। দেখি, উঠে দাঁড়ান আপনি। আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্নায় ভেজা চোখে নার্সদের দিকে তাকালাম। ওনার কথায় যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তেই আরো জোরালো টনটন ব্যথায় অনুভব করলাম। জুই আমার হাত ধরে সোজা হয়ে উঠে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি, ওঠ, গায়ের আপটনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেলাম হঠাৎ তৎক্ষণাৎ। জুয়ের বাহু ধরে নুইয়ে গিয়ে আর্তনাদে কেঁদে উঠি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ে সাদা ড্রেসটাতে এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথায় সাদা হিজাবটাতেও রক্তের লাল দাগ লেগে আছে। বয়স্ক নার্সটি বিরক্ত নিয়ে আমার বাহু চেপে ওনার সম্মুখে টেনে দাঁড় করালো। আমি তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম, কিন্তু বয়স্ক নার্সটি পরপর দন্ত হাত চালিয়ে আমার অ্যাপ্রনের বুতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে, দুদিন যাক, তারপর দেখা যাবে আরো কি কি ফাটাই লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথার মুহূর্তেই কান্না থেমে গেল আমার। বিষণ্ণে বিস্মিত দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। মহিলা নার্সটি আমাকে খুঁচা মারল হৃদ খানকে নিয়ে। কিন্তু কেন? আমি এমন কি করলাম যে হৃদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার? আমার বিষণ্ণ এই ঘোরের মধ্যেই হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। আমার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা ঘটনার শিকার হয়েছে, ব্যাস। এমনিতে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। জুয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না,
সেটা ওনার মুখ দেখেই ঠাউর করতে পারলাম আমি। কী কারণে উনি আমার উপর সন্দেহ তাও বুঝতে পারছি না। তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বুঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনিই পাকা ধরেনি, বয়সের গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার ডাপতে হসপিটালের এত হুলুস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত কিছু তো মানুষ এমনি এমনিই করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোঁকা খাওয়ার নয়। তাই আমাকে মিথ্যে না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের উপরে তুলে আহত স্থানে তুলা চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে ওনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রুপ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এবার আর দৃষ্টিতে বিরক্ত ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখে আমার উদ্দেশ্যে ফের বলল, শোনো মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন, কিভাবে মরেছে সেটা এখন না বলি। তবে তোমাকে এইটুকু সাবধান করছি, রাজনীতি করা ছেলেদের সাথে কখনোই ভবিষ্যতে কোনো কিছু ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারবে না, তেমনই নিজের পরিবারেরও। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালে এসেছ, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রীর ছেলের পেছনে ছেড়ে দাও, নয়তো অকালে সব কিছু হারাবে। বয়স্ক নার্সটির ভাসা ভাসা চোখে অশ্রু দেখলাম আমি। হয়তো মেয়ে হারানোর সুখ ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজশ্রী। আমাকে কথাগুলো বলে ড্রেসিং করার রক্তের বাটিটা হাতে তুলে নিয়ে গেল। আমি ওনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নিষ্পাপ আমি কোনো কিছুই না করেই সবসময় অপরাধী হয়ে যাই, এবারও তাই হলো। মন্ত্রীর ছেলে মানে হৃদ খানের সাথে আমায় কি এমনভাবে দেখল তারা, যার জন্য মহিলাটি এত বড় আদেশবাণী শুনিয়ে গেল আমাকে, সেটাই বুঝতে পারছি না আমি। হতভম্ব আমি অবাক চাহনিতে ঘুরে তাকালাম জুয়ের দিকে। নার্সটির কথার আগামাতা কিছুই ঢুকেনি আমার মাথায়। সব কিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ ছিল বেশ। নিশ্চিত আমার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালে আমাকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে আমাকে হৃদ খানের সাথে জড়িয়ে দিল। জুই হিজাবটা আমার বুকে উড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা হৃদ খানের গাড়িতে করে এনেছিলাম এখানে। ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপ্রীতিকর ঘটনা হয়েছিল তোকে ইমার্জেন্সি বোর্ডে নিতে গিয়ে, এই জন্য মূলত নার্সটি ভুল বুঝল তোকে। এবার চল, এখন বাসায় যাব। জুয়ের মুখে আপ্রীতিকর ঘটনার শব্দটি আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করল। কি এমন ঘটেছিল যে তিনি আমাকে হৃদ খানের নামের সাথে জড়াচ্ছিল? জুই পাশ থেকে আমার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। আমি কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম ধীরে ধীরে। তবে আমার মনে কৌতূহলটা তখনও বেশ ছিল। সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেললাম, কি হয়েছিল? কোনো সমস্যা? জুয়ের কয়েক সেকেন্ড লাগলো আমার কথাটা বুঝতে। বুঝে সম্মতি দিয়ে বলল, হয়েছিল একটু। কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়ানকভাবে চমকে উঠে থমকে দাঁড়াই আমি। বিস্ময়ে মাথা ঘুরে উঠল আমার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি তখনই। কি? মায়ার হঠাৎ চিৎকারে থতমত খেয়ে উঠল জুই। চমকে উঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামল তৎক্ষণই হসপিটালের করিডরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো আশেপাশে। চোখে পড়ল হসপিটালের যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ খানও ছিল।
তবে তার বাঁকা চোখ মায়ের উপর নয়, বরং সরাসরি তাকিয়েছিল মায়ের দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিস্ময়ের ঘোরে জুঁইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুঁই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরে মায়ের দিকে তাকালো। মায়ের কাঁধের হাতটা আর একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল, আশেপাশে মানুষজন দেখছে তোকে। ধ্যানরত মায়া মনোযোগ তখন জুঁইয়ের দিকে, যেন অনেকটা শক্টে আছে জুঁইয়ের কথায় সে। হৃদ খানের কুলে ছিল, সে ভাবতে যেন আতঙ্ক ছেয়ে গেল মায়ার শরীর জুড়ে। তারপরও জুঁইয়ের অনবরত খোঁচানিতে মায়া বাধ্য হলো ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফেরে মায়ার সেখানেই চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মূলত হৃদও হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল আসিফের সাথে। যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুজনের মধ্যকার কথোপকথনের মধ্যে মায়া হঠাৎ চেঁচিয়ে ওঠাতেই মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়ে ঘাড় ঘোরালো আর দৃষ্টিতে ভিড়ল মায়ের হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসলো মায়ার উপর। অনেকটা বিস্মিত নিয়ে চোখ ঘোরালো মায়ার পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখল হৃদ। নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে হয়তো আজও এমন অবস্থায় দেখত। তবে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদ খানের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে। বিস্ময়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘুরল হৃদ খানের পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে মায়ার মাথায় সাদা ব্যান্ডেজটিও যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতে তৎক্ষণাৎ জুঁইয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুঁইয়ের পেছনে লুকাতেই আবারও চমকে উঠল জুঁই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়াত্ম মুখে জুঁইয়ের পিছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়াত মায়া আরও ভয়াত হলো হৃদের শান্ত দৃষ্টির ভিড়ে পড়ে। তাই পিছন থেকে জুঁইয়ের অ্যাপ্রনটা শক্ত করে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়ে। কন্দনরত গলায় বলতে থাকলো, বাসায় যাব, আমি বাসায় যাব, জুঁই প্লিজ আমাকে বাসায় নিয়ে চল। ওই লোকটা ভালো নয়, ভীষণ বাজে। আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ জুঁই, আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল এখান থেকে প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপিয়ে কেঁদে উঠে হৃদের ভয়ে। মায়ার হঠাৎ কান্নায় জুঁইও থতমত খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদ খানকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ার হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝল না। আবারও হৃদের অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝল না। মোট কথা কোনোটাই জুঁইয়ের মাথায় ঢুকল না। তবে জুঁই মনে করেছিল ওদের হসপিটালের দিয়ে হৃদ হয়তো চলে যাবে। কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালে উপস্থিত থাকাটা সত্যিই জুঁইয়ের মাথায় আসলো না। জুঁই ভাবল, হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল? কোনটা? ইতস্তত জুঁই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদের শান্ত দৃষ্টি আপাত এদিকেই তাক করা। কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে আছে হৃদ। ইতস্তত জুঁই খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালো। জড়তা যেন আষ্টে পিষ্টে কামড়ে ধরল জুঁইয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরুদ্ধ করল জুঁইয়ের হৃদের শান্ত দৃষ্টি অতলে। জড়তায় জুঁইয়ের গলা দিয়ে একটা শব্দও বের করতে পারল না বলে এক মুহূর্তের জন্য সে অসহায় হলো। আধশো অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা আমি। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে, ব্যথায় যার তাড়নায় এখনো ঘুম নেই আমার। অর্ধরাত্রি হতে চলল। অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশেই জুঁই বেঘুরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি। কিন্তু আরিফ ভাইয়ের রেখে যাওয়া দ্বিতীয় ফোনটার আলোয় সবটা পরিষ্কার আমার চোখে। আমি ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছি হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিলাম ওনাকে ফোন মেলাতে।
বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবারও কল লাগালাম হাফেজ সাহেবের নাম্বারে। জানি মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে, কিন্তু তারপরও অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পুড়ছে। ভীষণ মিস করছি তাকে। বিশেষ করে আমার এত অনুসন্ধানের পরও যখন লোকটাকে খুঁজে পাচ্ছি না, তাই আগ্রহটা আরও বাড়ছে দিন দিন অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়। কে সে, কি তার পরিচয়, বড্ড জানতে ইচ্ছে হয় আমার। জীবনে কোনোদিন তার দেখা পাবো কি না তাও জানি না, শুধু জানি আমার তাকে চাই, খুব করে চাই। তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরও কাতর করে তুলেছে। বুকে ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিলাম হাফেজ সাহেবকে। বরাবরের মতো অফ যাচ্ছে হাফেজ সাহেবের নাম্বার, তাই ক্লান্তিতে কোলের উপর ফোনটা রেখে গা এড়িয়ে শুনলাম খাটে। কপালের উপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলাম। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। এদিকে নিজের অচেনা স্বামীকে খোঁজ না পাওয়ার যন্ত্রণা যেন আমাকে ঘায়েল করছিল। ঠিক তেমনই আমার জীবনে হঠাৎ হৃদ খানের আগমন মুখ ঘুরিয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। তার কর্থিত আমাকে করা বারবার অপমানগুলো আমার বেশ আত্মসম্মানে লাগছিল। আমার ছোট একটা জীবনে এত অপমানিত কখনো হয়নি যতটা হৃদ খান আমাকে বিগত দিনে করেছে। তার সাথে আমার কি শত্রুতা তা জানি না, তবে তার করা আজকের ব্যবহারটা ছিল চরম বিষাদের ন্যায়। আমাকে এতটা আঘাত করে হসপিটালে পাঠিয়েও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না, বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল আমার চেহারার উপর। কি নিয়ে আমার সাথে এতটা ক্ষোভ ছিল তার তাও জানি না, আর না জানতে চাই। যতবার ভাবি এই লোকটার সম্মুখীন হব না, ততবারই মুখোমুখি হতে হয় আমার। সে কি ইচ্ছে করে আমার মুখোমুখি হয়, নাকি সম্পূর্ণটা কাকতালীয়, তাও বুঝতে পারি না। মোট কথা আমি কিছুই বুঝতে পারি না। শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছেকৃত হলে হৃদ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপোষে এই কথাগুলো বলতো। কিন্তু আমাদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃতভাবে হওয়াটা হয়তো হৃদ খান আমাকে মেনে নিতে পারছে না, তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়। কিন্তু আমিই বা কি করব? লোকটার মুখোমুখি হওয়ার পিছনে আমারও কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখাগুলো। হয়তো আমি চট্টগ্রামে থাকছি বলেই হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে। কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর নাইবা থাকি, তাহলে আমার সাথে হৃদ খানের দেখা হওয়ার সম্ভাবনাও নেই। তাই সিদ্ধান্ত নিলাম, এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরব না চট্টগ্রামে। যে করেই হোক কেঁদে কুটে নিজের বাড়িতেই থেকে যাব। আর আরিফ ভাইয়াকে বলবো আমাকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরও ওই চট্টগ্রামে আর নয়। বিষাদ মনে উঠে বসলাম কুলের ফোনটা হাতে নিয়ে। গুমড়ে ওঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না। দুপুরের হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আমি। কপালের ব্যান্ডেজ কাল ছাড়াতে হবে। আরিফ ভাইয়া বাসায় নেই, আমাদের বাড়িতে আশুগঞ্জে আছে আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরও কয়েকদিন থাকবে। তার জন্য আপাতত আমি আর জুই একই বাসার মধ্যে ছিলাম। তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া আমাদের বাসার কাজের মহিলা স্বপ্না খালাকে বলেছে রাতে থাকতে। উনি ওনার 10 বছরের মেয়ে মারিয়মকে নিয়েই আছে আমাদের সাথে। আমি এক পলক তাকালাম মেঝের দিকে। আবছা আলোয় দেখলাম স্বপ্না খালা আর মরিয়ম দুজনে ঘুমিয়ে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে গেলাম বারান্দায়। অন্ধকারময় আকাশটায় আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশে নিগার নিষ্ক্রয় ঘুটঘুটে অন্ধকারের মেলা। আমি শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফেজ সাহেবের নাম্বারে। জানি কলটা যাবে না, ফোনটা অফ করবে। তারপরেও মনের ছটফটে কল দিতেই থাকলাম হাফেজ সাহেবের নাম্বারে যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু আমার চমৎকার আকাশে আজ অন্ধকারের মেলা বলে এবারও আমি বিফল হলাম হাফেজ সাহেবকে কল মেলাতে। শুনছিলেন রিক্তা ইসলাম মায়ার লেখা হৃদ মায়ার প্রেমগাথা। গল্প পাঠেছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 9ম পর্ব।
আজকের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। ধন্যবাদ।